আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কুন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের। কক্সবাজারে একরামুল হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আইন অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতীতের দুর্নীতির চোরাপথ মারিয়ে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে, মন্তব্য আইনমন্ত্রীর। মামলার জট কমাতে আইনজীবীদের সহযোগিতা কামনা। বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য। 2022 সালের বিশ্বকাপ সম্প্রচারে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে লেনদেন হয়েছে 140 কোটি টাকা, জানালেন তথ্যমন্ত্রী। সিরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 35 জন নিহত, আহত কমপক্ষে 30। এবং ত্রিনিদাদে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে 3 উইকেটে 194 রান নিয়ে রাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে সেনা সদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফ। দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এই শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সভায় প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি
চা চাষে অনুপযোগী বাগানে সৌর বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান এবং এই ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 2018 সালে কক্সবাজারে একরামুল হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি 25 আগস্ট। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একই ট্রাইব্যুনাল। মামলাটির পরবর্তী শুনানি দিন 25 আগস্ট। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপর এক হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। মামলায় আজ সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। অন্যদিকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনাল 1-এ সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় সাক্ষ্য দেন সাবেক মেজর সাজ্জাদ। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদ হোসেন নামে এক ট্রাক চালক হত্যা মামলায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী 13ই আগস্ট নির্ধারণ করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম চার্জ গঠনের নতুন এই তারিখ নির্ধারণ করেন। জুলাই আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় মোহাম্মদ হোসেন গুলিতে নিহত হন। পরবর্তীতে একই বছরের 31 আগস্ট নিহত মোহাম্মদ হোসেনের মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদপুরের সাবেক সংসদ সদস্য সাদেক খান সহ 6 জন আসামি কারাগারে রয়েছেন। গ্রেফতারকৃত 6 আসামির মধ্যে ফোরকান নামে একজন আসামি অনুপস্থিত থাকায় চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান। আদালত যেহেতু একজন আসামি অনুপস্থিত আছে, আপনারা জানেন চার্জ গঠনের শুনানির জন্য সকল আসামি উপস্থিত থাকতে হয়।
আসামি ফুরকান ওরফে ফুরকান বিজ্ঞ আদালতে জেল হাজত হইতে উপস্থিত না করার কারণে বিজ্ঞ আদালত চার্জ শুনানির জন্য পরবর্তী 13/8/2026 তারিখ ধার্য করেন। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন। সম্মাননা স্মারক তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আর্থিক পুরস্কার এবং সনদ পুরস্কার প্রাপ্তদের জন্য সারা জীবনের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। পুরস্কার ও স্বীকৃতি প্রদানের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। পরে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। মানুষের গণ-অভ্যুত্থান পরবর্তী নবপ্রত্যাশা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী এটা জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। আজকে আর্থিক পুরস্কার এবং সনদ আমরা দিলাম, এটা স্বীকৃতি তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অতীতে কাজ না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দুর্নীতির সেই চোরাপথ মারিয়ে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে। সকালে চট্টগ্রামে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টায় গত 3 মাসে 20 জেলায় 62% মামলার মুভমেন্ট কমেছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা চান আইনমন্ত্রী। আমজাদ হোসেনের প্রতিবেদন। নতুন আইনজীবীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজন করে প্রশিক্ষণ কর্মশালার। 1054 জন নবীন আইনজীবীকে নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় 46 লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। এ থেকে উত্তরণের পথ খুঁজছে বর্তমান সরকার। হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় একটা কার্যদিবসে একদিনে 7,853টি মিস কেস ডিসপোজ অফ করা হয়েছে। এটা আমাদের কাছে আশার আলো ছড়ায়। প্রায় 46 লক্ষ মামলা পেন্ডিং আছে। এই 46 লক্ষ মামলার থেকে মুক্তি পাওয়ার জন্য, এই বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পথ খুঁজছি। সেই পথের অন্যতম একটি স্তম্ভ হলো লিগ্যাল এইড এবং মিডিয়েশন। আমরা লিগ্যাল এইড অ্যাক্টের আন্ডারে কিছু তফসিলভুক্ত আইন করেছি, যে আইনের আওতায় মামলা হলে সেটা বাধ্যতামূলক মিডিয়েশনে যেতে হবে। সেটার আলোকে 20টা জেলায় আমরা দেখেছি গত 3 মাসে 62% মামলার ফাইলিং কমে গেছে। আইনমন্ত্রী বলেন, অতীতে কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। দুর্নীতির সে পথ পেরিয়ে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে। বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন তাদের একটা প্রতিবেদনে বলেছেন, 16 বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন, অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান। এরকম একটি চোরাগোপ্তা চোরাবালি পথ পেরিয়ে আমরা এখন গণতান্ত্রিক মহাসড়কে ঢুকেছি। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় পাশে থেকেছেন আইনজীবীরা। নবীনদেরও সে পথ অনুসরণের আহ্বান তাদের। নতুন আইনজীবীদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আশা হচ্ছে, যেভাবে তোমাদের অগ্রজেরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে এনে দিয়েছে, সেই গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা, সেই লক্ষ্যে নবীন আইনজীবীরা কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে আমরা সংগ্রাম করেছি গত 17 বছর, রুল অফ ল, আইনের শাসন, ন্যায় বিচার, এই ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আপনাদের যে সমস্যার কথাটা আপনি বলেছেন, যে যানজটের কথা, যে আমাদের ম্যাজিস্ট্রেট এখানে আছেন, তারা উচ্ছেদ করবে। ঠিক একইভাবে আমি মনে করি যে আমরা উচ্ছেদ করার পর এটাকে সাস্টেইনেবল করার জন্য আপনারা ইনশাআল্লাহ
ভালো ভূমিকা রাখবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় যেভাবে কাজ করে যাচ্ছেন এভাবে ইনশাল্লাহ কাজ করবেন। এখানে কোনো ধরনের হকার আর বসতে পারবে না। কর্মশালায় আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খাদেমুল কায়েস, জেলা দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক মাহমুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। বক্তারা নবীন আইনজীবীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। আগামী বিশ্বকাপ সম্প্রচারে খরচের বদলে উপার্জনের লক্ষ্য ঠিক করেছে সরকার, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিশ্বকাপ সম্প্রচারে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশবাসীর পক্ষ থেকে ভিটিভি সহ তথ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ পত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম উপস্থিত ছিলেন। আমিনুল হক বলেন, সবার সহযোগিতায় অসাধ্য সাধন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক নির্দেশনায় দেশবাসীকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে বিশ্বকাপের খেলা দেখানো গেছে বলে জানান তিনি। খেলাধুলার উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, খেলায় পেশাদারিত্ব তৈরি করতে চায় সরকার। নতুন কুড়ি স্পোর্টসের পরের পর্বের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলেও জানান তিনি। প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা জায়গা নিয়ে একটি করে মাঠ নির্মাণ করার সরকারের পরিকল্পনা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল যে আমরা কিভাবে দুর্নীতির ঊর্ধ্বে উঠে কিভাবে স্বচ্ছভাবে আমরা দেশবাসীকে এই বিশ্বকাপ ফুটবলটি দেখানো যায় খুব সহজে, সেই বিষয়গুলো নিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমি মনে করি যে সফলভাবে আমরা আমাদের দেশবাসীর কাছে আমাদের এই বিশ্বকাপ ফুটবলটিকে উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে এবং ফুটবল প্রেমীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমি আমাদের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ এবং বিটিভি বা অন্যান্য যারা স্টেক হোল্ডার এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামী বিশ্বকাপে যাতে আমরা শুধু বিনা পয়সাতেই নয় বরঞ্চ বিনোদন জগতের বিজ্ঞাপনের যে বিশাল বাজার, সেই বাজার থেকে সরকার যাতে উপার্জন করতে পারে আমরা সেই লক্ষ্য নির্ধারণ করেছি। আপনারা যদি সহযোগিতা করেন এবং এবারের এই প্রক্রিয়াকে লাগাতারভাবে যদি উৎসাহ দিতে থাকেন, আমি বিশ্বাস করি যে আগামীতে যখন বিশ্বকাপ হবে তখন আমরা এটাকে শুধুমাত্র শূন্যের ব্যয়ের জায়গাতে না রেখে এটাকে একটা লাভজনক একটা ইভেন্টের পর্যায়ে আমরা নিয়ে যাব। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় মধ্য পূর্বাঞ্চলীয় মরুভূমির এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জনের প্রাণহানি ও আরও ৩০ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দামেস্ক দের এজোর সড়কে শনিবার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য বহনকারী একটি বাসের সঙ্গে একটি বেসামরিক বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সামরিক হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতদের মধ্যে কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে তা এখনও জানা যায়নি। জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রায়েদ আল সালে বলেন, নিহতদের সংখ্যার দিক থেকে এটি সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের রাতভর হামলায় জাপরিজিয়া অঞ্চলের একটি পর্যটন কেন্দ্রে 4 জন শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। আজভ সাগরের উপকূলীয় পর্যটন শহর কিরিলিওকায় এই হামলায় আরও 16 জন আহত হয়েছে।
একই সময়ে ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার একটি তেল শোধনাগার, কাস্পিয়ান সাগরের একটি তেল প্ল্যাটফর্ম এবং সামরিক রসদ বহনকারী জাহাজে সফল ড্রোন হামলা চালিয়েছে। মস্কো জানিয়েছে ইউক্রেন শনিবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৩০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে দূরবর্তী এলাকাও রয়েছে। অন্যদিকে কিয়েভ জানিয়েছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় ৫ জন নিহত হয়েছে। প্রায় ৪.৫ বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জাতিসংঘ সতর্ক করার পর এসব হতাহতের ঘটনা ঘটল। এদিকে সাইবেরিয়ার ওমস্কে এক বৈঠকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। গ্রীষ্মকালীন ছুটির ভরা মৌসুমের মধ্যে ইউরোপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন ফ্রান্সের বোর্দো ও স্পেনের মাদ্রিদের মতো বড় শহরগুলোর দিকে ধেয়ে আসছে। ফ্রান্সের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিরোত ও লোদ অঞ্চল থেকে কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রায় 1,97,000 মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। এই অঞ্চলে দাবানলে পুড়ে যাওয়া এলাকার আয়তন ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রায় 3 গুণের সমান। শুধু ফ্রান্স বা স্পেনেই নয়, দাবানল ছড়িয়ে পড়েছে ইতালি এবং স্কটল্যান্ডের বেশ কিছু অংশেও। সব মিলিয়ে ইউরোপের এই অঞ্চলে 2.5 লাখের বেশি মানুষকে সরাসরি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আবহাওয়া পরিস্থিতি উদ্ধারকর্মীদের জন্য ধীরে ধীরে অনুকূল হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে। অন্যদিকে আগুন নেভাতে ফ্রান্স একটি বিশাল বেসামরিক কার্গো বিমান মোতায়েন করেছে। পাশাপাশি অন্যান্য দেশ থেকেও আরও আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর পথে রয়েছে। দাবানলের ব্যাপক প্রভাব পড়েছে ইউরোপ জুড়ে। মহাদেশটির বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়া। গণহারে মানুষ সরিয়ে নেয়ার কারণে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। বিশেষজ্ঞরা বলছেন, মূলত জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহই এই দাবানলের কারণ। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক সত্য জানুন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত করা হয়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে দেশের মূলধারার সংবাদ মাধ্যমে এই ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি। ছড়িয়ে পড়া এসব তথ্য ভিত্তিহীন। মিরাজ উদ্দিনের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টগুলোতে দেখা যাচ্ছে রঙিন ব্যাকগ্রাউন্ডের উপর লেখা, অবশেষে শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত। ডিসেম্বরের আগেই আওয়ামী লীগের বিজয় শুরু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পোস্টগুলোর সপক্ষে কোনো নিউজ কমেন্ট সেকশন নেই। সাধারণত এ ধরনের হাইলাইটেড পোস্টের কমেন্ট সেকশনে বানানো অথবা ভুয়িপোড অনলাইন পোর্টালের প্রতিবেদন হলেও থাকে। দেশের মূলধারার সংবাদ মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এবছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান। অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্ট ওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ। আগামী 5 আগস্ট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এই উপলক্ষে সকালে স্থানীয় সার্কিট হাউসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, শহীদ ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দেয়া হবে।
একই সঙ্গে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের উপর চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং উন্মুক্ত স্থানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এদিকে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবার, সরকারি হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,478.37, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.90 কম। এছাড়া সিএসটি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,984.45, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.67 কম। আজ 219টি কোম্পানির 26,14,363টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 51,52,73,000 টাকারও বেশি। এর মধ্যে 57টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 134টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। ত্রিনিদাদে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজ রাতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে রাত 8টায়। গতকাল বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন খেলা হয়েছে মাত্র 67 ওভার। ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে 3 উইকেটে 194 রান। চতুর্থ উইকেটে 88 রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন হজ ও হোপ। 3 নম্বরে নেমে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে 9-4-এ 181 বলে 83 রানে অপরাজিত আছেন হজ। 91 বলে 39 রানে অপরাজিত হোপ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন 20 প্রতিযোগিতার অ্যাথলেটিক্স ইভেন্ট লং জাম্পে জয়ী হয়েছেন ফরিদপুরের ইমা খানম। ইমা 4.62 মিটার লাফিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। খুলনার ইভা 4.46 মিটার এবং রংপুরের তুবা 4.21 মিটার লাফিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। এবারে আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর ৫টা ৫৭ মিনিটে, ভাটা বেলা ১১টা ৫০ মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা